অসাধারণ একটি গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে দুধরে তাচ্ছিল্যের সুরে বলল, আমি ওই ঋতু মেয়েটার কথাই বলছি। দাদা বৌদির সংসারে লাঠিজাটা খেয়ে মানুষ হচ্ছে, দুদিন বাদে আমাদের মতোই কারো বাড়িতে ঝিগিরি করবে, আর নয়তো পথে পথে ভিক্ষা করে খাবে। তার আবার এক বাটি করে খাঁটি দুধ খাওয়ার কি দরকার? ঠাকুরবাড়ির ঝি একগাল হেসে সায় দিল। বলছিস তবে আর কি? বলছিস তবে আর বলেছি কি? আমি তো একটুখানি দুধে খানিকটা জল ঢেলে অল্প চিনি মিশিয়ে চালিয়ে দিচ্ছিলাম, কিন্তু কাল থেকে আর তাও চলবে না। খাঁটি দুধে নাকি দিতে হবে ওই ছুরিকে। পাশের ঘর থেকে গিন্নি ঝাঁঝিয়ে উঠলেন, না না, তুই যা দিচ্ছিলি তাই দিবি। ও মা, আমার কে রে ও? কোথাকার একটা পথের ভিখারি, তাকে রোজ রোজ খাঁটি দুধ খাওয়াতে হবে? মরণ আর কি। ঝি আঁচলে হাত মুছতে মুছতে নিজের অসহায়তা প্রকাশ করলো। তুমি তো ভাই বলেই খালাস। আমার যে এদিকে মস্ত আপদ। আমাদের খুকুমনি যে ওই মেয়েটার জন্য একেবারে পাগল। মেয়েটা একদিন না খেলে খুকুমনি কেঁদে কেটে একসা করে। মা তখন বললেন, যা বাছা, শুধু ছুটে একবার ওদের বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে আয়। কি আর করব। গেলাম। তা সে কি বাড়ি মা, ওর চেয়ে আমাদের বাড়িও ঢের ভালো। ঠিক তখনই বাড়ির গলি থেকে ডাক এলো, কোথায় রে, শুধু রয়েছিস? যাই মা বলে শুধু উঠে দাঁড়ালো। যাওয়ার আগে ফিসফিস করে বলে গেল, ইচ্ছে করলে মেয়েটার আশা আমি বন্ধ করে দিতে পারি। ঠাকুরবাড়ির ঝি যেন মনে মনে এটাই চাইছিল। সে সায় দিয়ে বলল, তাই দে না, লোকে হয়তো বলবে তোর কি, ছোট্ট একটা মেয়ে আসছে, খাচ্ছে, তাতে তোর কি? তা ভাই, সত্যি বলতে কি, আমি এসব সহ্য করতে পারি না। এইসব অনাচার দেখলে বুকটা চড়চড় করে। কার বুক চড়চড় করলো আর কার হিংসা হলো তাতে ছোট হৃদিতার কিছুই এসে গেল না। সে তার সেই তালি দেওয়া সেরা ফ্রকটা গায়ে দিয়ে প্রতিদিন নিয়ম করে আসতে লাগলো। কিন্তু দিন যত যেতে লাগলো ফ্রকটা আরও ময়লা ও মলিন হয়ে উঠল। এদিকে জমিদার বাড়ির মেহজাবিন রোজ নতুন নতুন সুন্দর জামা গায়ে দেয়। তার পাশে নিজেকে বড় অসহায় আর লজ্জিত বোধ করত হৃদিতা। একদিন সে একটু সংকোচ নিয়ে তার বৌদিকে বলেছিল, বৌদি, জামাটা বড় ময়লা হয়েছে, একটু সাবান দিয়ে পরিষ্কার করে দেবে? বৌদি মুখ বাঁকিয়ে ঝঙ্কার দিয়ে উঠল, তার সাবান কোথায় পাবো শুনি, নবাবের মেয়ে? রোজ রোজ যদি পরিষ্কার জামা গায়ে দিতে হয় তবে গিয়ে তোর দাদাকে বলবি। বৌদির সেই কটু কথার পর দাদাকে আর কিছুই বলা হয়নি হৃদিতার। বলার সাহসও ছিল না। রাতে যখন চারদিক নিঝুম হয়ে যেত, সে তার সেই ছেঁড়া নোংরা মাদুরটির ওপর শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত। কান্না চাপতে গিয়ে বুকটা ভেঙে আসতো তার। এই বিশাল পৃথিবীতে তার নিজের বলতে তো আর কেউ নেই। শুধু মনে পড়তো মায়ের কথা। মাত্র 2 বছর আগের কথা। হৃদিতা তখন 5 বছরের এক অবুঝ শিশু। মায়ের সেই শেষ দিনগুলোর কথা আজও তার মনে স্পষ্ট ভেসে ওঠে। মা অসুস্থ ছিলেন মাত্র 10টি দিন। কোনো ডাক্তার আসেনি, কোনো কবিরাজও তার শিয়রে এসে দাঁড়ায়নি। কেন আসেনি হৃদিতা জানতো না। সে শুধু এটুকু বুঝেছিল, মা তখনও মরতে চাননি। মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও মায়ের মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। শুধু দুটো চোখ বেয়ে অবিরল ধারায় জল গড়িয়ে পড়েছিল। তার বাবা যে কখন মারা গেছেন তাও সে জানে না। হয়তো তখন সে নিতান্তই ছোট ছিল, যখন মানুষের ভালো মন্দর জ্ঞানটুকু তৈরি হয় না। মৃত্যু জিনিসটা আসলে কি সে সম্পর্ক হৃদিতার কোনো অভিজ্ঞতাই নেই। মানুষ কিভাবে মরে তাও সে জানতো না। তাই মায়ের চোখ দিয়ে যখন জল পড়া বন্ধ হয়ে গেল, সে সরল মনে ভেবেছিল মা বুঝি এতক্ষণে শান্তিতে ঘুমিয়েছেন। কিন্তু তার দাদা তখন মায়ের পায়ের কাছে বসেছিল। হঠাৎ দাদা মা মাগো বলে চিৎকার করে মায়ের পায়ের
ওপর আছড়ে পড়তেই হৃদিতার বুকের ভেতরটা কেঁপে উঠল। সেও আর নিজেকে ধরে রাখতে পারল না, ডুকরে কেঁদে উঠল। কান্না আর হাহাকারের মাঝেই পাড়ার একটি মেয়ে এসে হৃদিতাকে হাত ধরে অন্য ঘরে নিয়ে গেল। তখন সে বোঝেনি কেন তাকে সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু আজ বড় হয়ে সে সব বুঝতে পারে। পাশে মায়ের মৃতদেহ দেখে সে আরও কেঁদে আকুল হয়। তাই তার অলক্ষণেই মায়ের শরীরটা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। মায়ের শেষ বিদায়ের স্মৃতিটুকু এই পৃথিবীতে তাকে ধরে রাখতে দেয়নি। সেদিন পর থেকে হৃদিতা তার মাকে আর কখনো দেখতে পায়নি। চারপাশে যখনই কেউ মা বলে ডাকতো, তখনই তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠত। এক অজানা যন্ত্রণায় মুচড়ে উঠত। চোখের সামনে ভেসে উঠত মায়ের সেই নিষ্পাপ শান্ত মুখখানি। চোখ দুটো মায়ের জলে ভরে আসতো তার। সংসারের চরম অবহেলার শিকার হৃদিতা। নিজের ব্যবহারের জন্য সামান্য একটু সাবানও কোথাও জোগাড় করতে পারছিল না। অবশেষে একদিন সব লজ্জা শরমের মাথা খেয়ে মনের সংকোচ কাটিয়ে সে মেহজাবিনকে বলে ফেলল, আমাকে একটু সাবান দিতে পারিস মেহু? আমার এই ময়লা জামাটা একটু পরিষ্কার করব। মেহজাবিন এক মুহূর্তও দেরি করল না। সে তখনই ছুটে স্নানঘরে গিয়ে একটা চমৎকার সুগন্ধি গায়ে মাখার সাবান এনে হৃদিতার হাতে দিয়ে বলল, এই নে, এটা দিয়ে তুই গায়েও মাখতে পারবি, আবার জামা কাপড়ও কাচতে পারবি। হৃদিতা কিছুটা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তোর মা আবার বকবেন না তো? মেহজাবিন হেসেই উড়িয়ে দিল, ধুর, মা আমাকে বকবে কেন? বৌদির নির্মম অপবাদ সাবানটা পেয়ে হৃদিতার আনন্দের সীমা রইল না। সেদিনই দুপুরের দিকে পুকুর ঘাটে বসে সে পরম যত্নে তার একমাত্র ময়লা ফ্রকটি কাচলো, ধুয়ে পরিষ্কার করলো। তারপর সেই সুগন্ধি সাবান মাথায় মেখে মনের সুখে স্নান সেরে যখন সে বাড়ি ফিরল, তখন বেলা অনেকটাই গড়িয়ে গেছে। তাকে দেখে বৌদি বাঁকা চোখে তাকিয়ে ফোঁস করে উঠল, সাবান কোথায় পেলি শুনি? তোর দাদা এনে দিয়েছে বুঝি? হৃদিতা আমতা আমতা করে বলল, না বৌদি, দাদা দেয়নি, মেহজাবিনদের বাড়ি থেকে এনেছি। বৌদির মুখ হিংসায় কুৎসিত হয়ে উঠল। সে কড়া গলায় বলল, এতটুকু মেয়ে নিজের আখের গোছাতে কেমন ওস্তাদ দেখো। বড়লোক বন্ধু পেয়েছিস, বড়লোকের বাড়ি দুবেলা যাতায়াত করিস, তা সেখান থেকে দু একটা ভালো জিনিস লুকিয়ে চিরিয়ে এনে বৌদির হাতে দিয়ে তো বলতে পারিস, এই নাও বৌদি, এটা তুমি ব্যবহার করো। তা না, আজ নিজের দরকার হয়েছে অমনি সাবানটা কেমন চুরি করে নিয়ে এসেছে। চুরির অপবাদ শুনে হৃদিতার বুকটা কেঁপে উঠল। সে আকুল হয়ে বলল, না না বৌদি, আমি চুরি করে আনবো কেন? চুরি আমি কখনোই করি না, মেহু নিজেই আমাকে দিয়েছে। কিন্তু বৌদি তার কোনো কথাই বিশ্বাস করল না। উল্টো খোঁচা দিয়ে বলল, হ্যাঁ, তুই চুরি করিসনি বললে আমি বিশ্বাস করে নিলাম? ওরাই যেন তোকে জামা কাপড় ঘষার জন্য অত দামি সাবান উপরহস্ত করে দিয়ে দিল। তা বেশ করেছিস, সাবানের সুখে অবেলায় চান তো করলি, এখন আবার জ্বরে পড়ে আমাকে ভোগাস নে বাপু, চল খাবি চল। হৃদিতা আর কোনো কথা না বাড়িয়ে পরবর্তী সময়ের ব্যবহারের জন্য সাবানটি খুব সাবধানে লুকিয়ে রাখল। কিন্তু দুর্ভাগ্যবশত পরদিন সকালে সে আর কোনোভাবে সাবানটি খুঁজে পেল না। অনেক খুঁজে না পেয়ে সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, বৌদি, আমার সাবানটি তুমি দেখেছ? জিজ্ঞেস করা মাত্রই বৌদি যেন তেলে বেগুনে জ্বলে উঠল। ঝাঁঝালো গলায় বলল, আমি তোর সাবান দেখতে যাব কোন দুঃখে শুনি? ওর পোড়ামুখী বলে কি? হৃদিতা আর একটি কথা বলারও সাহস পেল না। এক বুক কষ্ট চেপে সে নীরবেই অশ্রু বিসর্জন দিল। সে মনে মনে ভাবল,
সাবান চুরির এই অপমানের কথা সে মেহজাবিনকে কখনো বলবে না। পুতুলের বিয়ে ও শৈশবের আনন্দ পরদিন। মেহজাবিনদের বাড়িটিতে মেহজাবিন মহা উৎসাহে বলল, দেখ ঋতু, পরশু আমাদের পুতুলের বিয়ে দেব। মেহজাবিনের যে কোনো প্রস্তাবে হৃদিতার কোনো আপত্তি থাকার কথা নয়। প্রথমে ঠিক হয়েছিল হৃদিতার পুতুল হবে কনে আর মেহজাবিনের পুতুল হবে বর। কিন্তু কিছুক্ষণ পরেই মেহজাবিন তার মত বদলে ফেলল। সে গম্ভীর হয়ে বলল, না ভাই, তুই তো গরিব, মেয়ের বিয়েতে অনেক খরচ করতে হয়, তুই তো সেসব খরচ করতে পারবি না। হৃদিতা মলিন হেসে বলল, হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস, আমি এত টাকা পাবো কোথায়? আমার তো মাও নেই, বাবাও নেই। কথাটা বলতে বলতে তার চোখ দুটো আবারও জলে ভরে এলো। মেহজাবিন তার বন্ধুর চোখের জল লক্ষ্য করলো, কিছুটা নরম হলো। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, কান্না থামাও। তাহলে তোর পুতুল হবে ছেলে আর আমার পুতুল হবে মেয়ে। এবার খুশি? হৃদিতা মুখে কিছু না বললেও মাথা নেড়ে তার সম্মতি জানালো। তবে মেহজাবিন শর্ত দিল যে বরের বাবা মা যেন খামাখা নোংরা জামা কাপড় পরে না থাকে। হৃদিতাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হবে। হৃদিতা মনে মনে ভাবল, তার সেই সাধের সাবানটি যদি আজ থাকতো তবে সে নিজেকে আরো সুন্দর করে গুছিয়ে নিতে পারত। কিন্তু বড়দের ঝামেলার ভয়ে সে আর সাবানের কথা তুলল না। এক রাজকীয় আয়োজন। মেহজাবিনের মা যখন পুতুলের বিয়ের এই চমৎকার পরিকল্পনার কথা শুনলেন, তখন তিনি একে কেবল বাচ্চাদের খেলা হিসেবে উড়িয়ে দিলেন না, উল্টো তিনি অত্যন্ত আনন্দের সাথে এই উৎসবের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। তিনি বাড়ির সরকারকে ডেকে একটি লম্বা ফর্দ তৈরি করে বাজারে পাঠিয়ে দিলেন। পুতুলের বিয়ের যাবতীয় আয়োজন সম্পূর্ণ হতে লাগলো। বরের জন্য নতুন ফতুয়া ও নতুন ধুতি, আর কনের জন্য চমৎকার নতুন শাড়ি চলে এলো। দুই বেয়াইনের জন্য নতুন পোশাকের বন্দোবস্ত করা হলো। গায়ে হলুদের সমস্ত তত্ত্ব, কাঠের তৈরি ছোট ছোট চমৎকার খেলনা, টেবিল, চেয়ার, আলমারি এবং খাট বিছানা, কোনো কিছুরই কমতি রইল না। মহাসমারোহ হৃদিতার ছেলে পুতুলের সাথে মেহজাবিনের মেয়ে পুতুল, এর রাজকীয় বিয়ে সম্পন্ন হলো। আশেপাশে এবং আত্মীয় স্বজনদের কাছে এই আনন্দের খবর পৌঁছে গেল। এদিকে হৃদিতার মেজ বৌদি জানতে পারল যে হৃদিতা এখন মেহজাবিনদের বাড়িতে আছে। আপদ বিদায় হয়েছে ভেবে সে একরকম স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং ঘরের কাজে মন দিল। পুতুলের বিয়েকে কেন্দ্র করে আনন্দের কোনো ত্রুটি রইল না। মেহজাবিনের মায়ের নিপুণ তদারকিতে পুরো বড়লোক বাড়িটি যেন এক সত্যিকারের উৎসবের আলোয় ঝলমল করে উঠল। বড়দের তৈরি করা সমাজের সমস্ত ভেদাভেদ ভুলে মেহজাবিন আর হৃদিতা তাদের পুতুলের সংসারের হাত ধরে এক পরম আত্মিক বন্ধনে আবদ্ধ হলো, যা শুধু তাদের নিজস্ব। মেয়েদের বোধহয় একটুখানি জ্ঞান বুদ্ধি হলে এসব পুতুল খেলার ব্যাপারে আর আলাদা করে শিখিয়ে দিতে হয় না। ফ্রক ছেড়ে শাড়ি পরিধান মাত্রই তারা কেমন করে যেন একজন পাকা গৃহিণী হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হলো না। মেহজাবিন আর হৃদিতা সারা বাড়ি যেন 7 ছেলের মায়ের মতো কর্তৃত্ব নিয়ে ঘরে ফিরে বেড়াতে লাগলো। সন্ধ্যার পর যখন পুতুলের বিয়ের আনুষ্ঠানিকতা সাঙ্গ হলো, বরকনেকে নিয়ে যাওয়া হলো বাসর ঘরে। কিন্তু সারাদিনের হাড়ভাঙা খাটুনিতে দুই ক্ষুদে বেয়ান নিজেরাই এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে বাসর ঘরের এক কোণের পাশাপাশি শুয়ে তারা কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেরাও টের পেল না। পরের দিনগুলোতেও এই একই প্রত্যাহিকতা চলতে লাগলো। কিন্তু এই মিথ্যে পুতুল নিয়ে বিয়ের ধুম আর কতদিন চালানো যায়?
মেহজাবিনের মা একদিন আদর করে বললেন, এবার থামো বাছা, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু বাড়ির ঝি চাকর ও কর্মচারীরা এই উৎসবের আমেজে থামতে দিতে চাইল না। বাড়িতে এমন একটা হট্টগোল আর আনন্দের পরিবেশ যতদিন চলে ততই সবার মন ভালো থাকে। গিন্নি মায়ের খাস পরিচারিকা একদিন সুযোগ বুঝে একটা চমৎকার কথা তুলল। সে বলল, ওদের বরং সই পাতিয়ে দাও মা। মেহজাবিনের মা হাসি মুখে সায় দিয়ে বললেন, তাই দাও। বিয়ের পর এবার চলল দুই বান্ধবীর আনুষ্ঠানিক সই পাতানোর পালা। কিন্তু সেই উৎসবও একদিন শেষ হলো। তারপর আর কোনো অজুহাতে এই পুতুল খেলার আয়োজনকে টেনে বড় করা সম্ভব হলো না। মেহজাবিন এখন আর হৃদিতাকে নাম ধরে ডাকে না, সই বলে ডাকে। হৃদিতাও মেহজাবিনকে ভালোবাসে, ডাকে সই। কিন্তু শুধু সারাদিন পুতুল নিয়ে খেললে তো আর চলবে না। আজকালকার দিনে মেয়ে মানুষের একটুখানি লেখাপড়া না শিখলে সমাজ নিন্দা করবে। মেহজাবিনের মা একদিন গম্ভীর হয়ে বললেন, কাল থেকে আমাদের সরকারের কাছে দুবেলা পড়তে বসবি বই নিয়ে। আমি সরকারকে সব বলে দিচ্ছি। বাড়ির গৃহশিক্ষক তথা সরকারকে বিষয়টি জানিয়ে দেওয়া হলো। সরকার মশাই মেহজাবিনকে নিজের কাছে ডেকে নিয়ে সে স্লেট বই দিয়ে পরম যত্নে পড়াতে বসালেন। এদিকে গরিব হৃদিতার তো বইও নেই, স্লেটও নেই। সে তার সই মেহজাবিনের পাশে গিয়ে প্রতিদিন চুপটি করে বসে থাকে। সই কিভাবে পড়া শুনেছে, কিভাবে স্লেটে লিখেছে, সে গভীর মনোযোগ দিয়ে তা দেখে। তারপর পড়া শেষ হলে একসময় অলক্ষ্যে চুপি চুপি বলে, আমি চললুম সই, আবার বিকেলে আসব। শিক্ষক তথা সরকারের ভয়ে মেহজাবিন তখন মুখে কিছু বলতে পারে না। সে শুধু বিষণ্ণ মুখে মাথা নেড়ে বিদায় জানায়। এভাবেই ধীরে ধীরে সরকারের কড়া শাসনের ভয়ে হৃদিতার মেহজাবিনের বাড়িতে আসা যাওয়া অনেকটাই কমে যেতে লাগলো। একদিন সরকার মশাই হৃদিতার তীব্র কৌতূহল দেখে দয়াশীল হয়ে বললেন, তোমার দাদাকে বলো মাসে মাসে আমাকে যদি 5টি করে টাকা দেয়, তবে তোমাকে ও মেহজাবিনকে সাথে আমিও পড়াতে পারি। সংসারে নতুন ঝড় ও চুরির অপবাদ দাদার আর্থিক অবস্থা কেমন তা হৃদিতার খুব ভালো করেই জানে। তবুও মনের ভেতর লেখাপড়া শেখার একটা তীব্র আকুলতা নিয়ে সে একদিন সাহস করে তার দাদাকে বলে ফেলল, দাদা, মেহুর মাস্টার বলেছিল মাসে 5টি করে টাকা পেলে সে আমাকে ওদের সাথে পড়াবে। হৃদিতার সরল মনের এই আকুতি তার দাদা প্রথমে ঠিকমতো বুঝতে পারল না। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বললি? ঠিক তখনই আড়ালে দাঁড়িয়ে মেজ বৌদি সব কথা শুনছিল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। এক প্রকার চিৎকার করতে করতে সামনে এসে দাঁড়িয়ে বলল, কি বললি? লেখাপড়া শিখবি? হৃদিতা ভয়ে হাঁ করে বৌদির দিকে তাকিয়ে রইল। বৌদি ফোঁস করে উঠে বলল, চুপ করে রইলি কেন? বল, দাদার টাকা দেখেছিস বুঝি? বড়লোক বন্ধু হয়েছে তোর, তাকে বল না মাসে মাসে টাকা দিতে হবে তোর দাদাকে। তুই তো বেশ নবাবের মেয়ে। দাদা কিছুটা নরম সুরেই স্ত্রীকে থামানোর চেষ্টা করলো। ওকে ওই রকম করে বলছো কেন? ওর কি দোষ? বৌদি আরও ক্ষেপে গিয়ে বলল, ওর দোষ নয় তো কার দোষ? 7 দিন ধরে ওই বড়লোকদের বাড়িতে পচে রইল, কি না কি পুতুলের বিয়ে দিচ্ছে। ওর কি এখন পুতুল খেলার বয়স? এই বয়সে গায়ের সাধারণ মেয়েরা ঘর সংসারের কত কাজ করে, আর উনি এখনো খেলা করে বেড়াচ্ছে। দেখো, সত্যি বলছি, যদি এমন করে দিন কাটায় তবে ওর দুর্গতির আর কিছুই বাকি নেই, থাকবে না। আমি এই বলে রাখলাম। দাদা তখন নিরুপায় হয়ে বলল, তা বেশ তো, ওকে যা করতে হবে তাই বলো, ও তাই করবে। বৌদি ঝঙ্কার দিয়ে বলল, হ্যাঁ করবে।
আমার কথা শুনবে কেন? বন্ধু ডাকতে ডাকতে পাঠাবে আর ফুরুত করে পালাবে বাড়ি থেকে। কাজ করতে হবে ঘরে। দাদা আবার মৃদু স্বরে বলল, না না, পালাবে না। আমরা গরিব মানুষ, ওরা বড়লোক। সংসার ঘর সংসারের কাজকর্ম না শিখলে চলবে কেন? আমি তো বড়লোকের বাড়িতে ওর বিয়ে দিতে পারবো না। সেখানে গিয়ে তোকে ভাত বাড়তেই হবে, রাঁধতেই হবে। সেখানে গিয়ে তোকে ভাত রাঁধতেই হবে, কাজ করতেই হবে। কিন্তু বৌদির রাগ তাতেও শান্ত হলো না। সে স্বামীকে খোঁচা দিয়ে বলল, কাকে কি শেখাচ্ছ তুমি? দাদা অসহায় বোধ করে বলল, তুমি থামো। বৌদির থামার পাত্রী নয়। সে তৎক্ষণাৎ তার সুর চড়িয়ে বলল, বলিন কেন থামবো আমি? আমার কথা বুঝি বিশ্বাস হলো না? আমি মিছে কথা বলছি নাকি? আচ্ছা দেখো, তবে এবার তোমাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। কি দেখিয়ে দেবে? তা স্পষ্ট করে না বললেও হৃদিতার জন্য মেহজাবিনদের বাড়ি যাওয়া একেবারে বন্ধ হয়ে গেল। পরদিন থেকেই তাকে আর মেহজাবিনদের বাড়িতে যেতে দেওয়া হয় না। যদি কখনো মেহজাবিনের বাড়ির ঝি হৃদিতাকে ডাকতে আসতো, হৃদিতা মুখ নিচু করে বলতো, আজ আমি যেতে পারবো না ঝি, তুমি বলে দিও সইকে। বৌদি আড়াল থেকে সে কথা শুনে প্রায় কর্কশ গলায় বলল, কেন যাবি না? কেন? যা না, ডেকে পাঠিয়েছে যখন যা। তোর দাদা কিছু বলবে না, আমি বলে দেব বুঝিয়ে। এই বলে বৌদি নিজেই তাকে একরকম জোর করে মেহজাবিনদের বাড়িতে পাঠিয়ে দিল। আবার দাদা বাড়ি ফিরলে তার কানে বিষ ঢেলে বলল, কেমন বলেছিলাম না? ও কি ঘরে থাকতে পারে কখনো? ওর নেশা ধরে গেছে ওখানে। দাদা তাহার চুপ করিয়া কি যেন ভাবিতে লাগিল। বৌদি দাদাকে আরও উস্কে দিয়ে বলল, ভাবছো কি আর? তাড়াতাড়ি ওর একটা বিয়ে দাও। বিয়ে শব্দটা শুনে দাদা মুখ তুলে স্ত্রীর দিকে তাকালো। বৌদি আবার বলল, হ্যাঁ বিয়ে। অবাক হয়ে গেলে নাকি? বিয়ে দিতে চাও যদি তো বলো, তাহলে আমার পিসিমাদের বলি একটা পাত্র দেখতে। টাকা পয়সার ব্যবস্থা যেমন করে হোক হয়ে যাবে। হৃদিতার বয়সও তো আর কম হয়নি। কাজেই বিবাহের কথা তাহার কোনোদিনও ভাবিতেও পারে না। দাদার এক পিসিমা এই গ্রামেই বাস করতেন, যিনি বিবাহের ঘটকালি করেই নিজের জীবন নির্বাহ করতেন। বৌদি দাদাকে বলল, তোমার বোনটি তো দেখতে মন্দ নয়, ওকে যে দেখবে তারই পছন্দ হবে। এই কথাটাই দাদার মনের কথা। বৌদি বলল, তা সত্যি। ঋতু যদি এমন চ্যাং করে এই বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়ায়, তাহলে তো চলবে না। ঘরকন্যার কাজকর্ম তো করতে হবে। দাদা এক প্রকার বাধ্য হয়ে সায় দিয়ে বলল, সে কথা তুমি তাকে বললেই তো পারো। বৌদি মুখ বেঁকিয়ে বলল, আমি বললে শুনবে কেন? তোমার বোন, তুমি বলো। দাদা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো বলেছি সেদিন। আচ্ছা, আবার বলবো। কিন্তু মনে মনে সে জানতো কথাটি বলার মতো সাহস বা ইচ্ছে তার নেই। সেই দিন ঘরে গৃহস্থালির একটা সামান্য ব্যাপার নিয়ে দাদা ও বৌদির মধ্যে এক চরম ও দারুণ ঝগড়া বেঁধে গেল। ঝগড়ার এক পর্যায়ে হৃদিতা ভয়ে ও তীব্র অপমানে চোখের জল মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। তাকে দেখা মাত্রই বৌদি আরো জোরে চিৎকার করে উঠল, এই যে হতভাগা মেয়ে, এত যে বলেছি, শুনেছ আমার কথা? বৌদির সেই তীক্ষ্ণ চিৎকার আর দাদার অপরাধী মুখের দিকে তাকিয়ে হৃদিতা ধমকে দাঁড়িয়ে গেল। তার চারপাশের চেনা পৃথিবীটা যেন নিমেষেই অচেনা হয়ে উঠল। দাদা শান্ত গলায় স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলো, সংসার যখন করেছি তখন ঘরে ঘরে এমন ছোটোখাটো যুদ্ধ লেগেই থাকে, কিন্তু তাই বলে কি ঘরের মেয়েকে কোনোদিনই বড়লোকের বাড়ি যেতে দেওয়া যাবে না? মেজ বৌদির স্বামীর এই মৃদু প্রতিবাদে আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আজকাল তুমি বড় বেশি বড়লোকের হয়ে কথা বলছো। হৃদিতা কোনোদিন বড়লোকদের আসল রূপ দেখেনি। এখন মেহজাবিনের মা ওকে
পরম স্নেহে কাছে টেনে নিয়েছেন বটে, কিন্তু বড়লোকের স্নেহ যখন একদিন হঠাৎ করে ফুরিয়ে যাবে, তখন ওই মেয়ের অবস্থা কি হবে ভেবেছ? যেদিন মেহজাবিনের মা ওকে বাড়ি থেকে বের করে দেবেন, সেদিনও কোথায় গিয়ে মুখ লুকাবে? দাদা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি মেহজাবিনের মা দয়ালু মানুষ, তিনি এসব অন্যায় একদম করবেন না। বৌদি মুখ বাঁকিয়ে বলল, দয়ালু মানুষ? তুমি তাদের ভেতরটা কতটুকু চেনো শুনি? যেদিন ও কোনো অন্যায় না করলেও কেবল গরিব হওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হবে, সেদিন এই দয়া কোথায় গিয়ে দাঁড়াবে? অবহেলার দেওয়াল ও অবুঝ মন। বৌদি এবার সরাসরি হৃদিতার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, আমরা তো বড় মানুষ নই মা, আমরা গরিব মানুষ। আমাদের সাথে বড় লোকদের কোনো তুলনা চলে না। আজ মেহজাবিনের ভালো লাগছে বলে তোকে ডেকে নিয়ে পুতুলের বিয়ে দিচ্ছে, কিন্তু যখন ওর মন ভরে যাবে, তখন এই গরিবের মেয়েকে সে পদাঘাত করতেও দ্বিধা করবে না। বড়লোকের বন্ধুত্ব আর গরিবের দারিদ্র্য, এ দুটোই কখনো একসাথে চলতে পারে না। তাই বলছি, মেহজাবিনের সাথে এই সই পাতানো খেলা তুই আজ থেকেই বন্ধ কর। হৃদিতা অশ্রুভেজা চোখে বলল, বৌদি, মেয়েও তো এমন নয়, ও তো আমাকে সত্যি ভালোবাসে। বৌদি ধমকে উঠল, চুপ কর, বড় বড় কথা বলিস নে। ঈশ্বর আমাদের গরিব করে পাঠিয়েছেন, তাই আমাদের গরিবের মতোই থাকতে হবে। বড় লোকদের দয়া নিয়ে বেঁচে থাকার চেয়ে নিজের ঘরে উপোস করে থাকা অনেক ভালো। দাদা আর কোনো কথা বলতে পারল না। সে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে রইল। আর হৃদিতা এক বুক হাহাকার নিয়ে তার অন্ধকার ঘরের কোণে গিয়ে বসে রইল। মেহজাবিনের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তার মনে রূপকথার মতো ভাসতে লাগলো, যা এখন কেবলই এক নিষিদ্ধ স্বপ্ন। পিসিমার আগমন ও এক নিষ্ঠুর ষড়যন্ত্র। পরের দিন সকালেই মেজ বৌদির আমন্ত্রণে বাড়িতে এসে হাজির হলেন তার পিসিমা। পিসিমার মূল ব্যবসায় হলো গ্রাম ঘুরে ঘুরে বিয়ের ঘট খালি করা। তিনি ঘরে ঢুকেই হৃদিতাকে ওপর নিচ এক নজর দেখে নিলেন। বৌদি পিসিমাকে এক কাপ চা এগিয়ে দিয়ে বললেন, দেখো পিসিমা, এই হলো আমার ননদ হৃদিতা। বয়স তো ওর কম হলো না, কিন্তু সারাদিন বড়লোকদের বাড়ি ঘুরে ঘুরে ওর স্বভাবটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। ঘরে একটা কাজেও ও নিজের হাতে করতে চায় না। তাই ভাবছি তাড়াতাড়ি একটা ভালো পাত্র দেখে ওর বিয়েটা দিয়ে দিই। পিসিমা পানের বাটা থেকে একটা পান মুখে পুরে বললেন, পাত্রের অভাব হবে না বৌমা, মেয়ে তো দেখতে বেশ ডাগর ডোগর, সুশ্রী চেহারা। তবে একটা কথা মাথায় রেখো, গরিবের ঘরের মেয়েকে বড়লোক ঘরে কেউ সহজে বরের আসনে বসাবে না। আমাদের মতো সাধারণ ঘরের কোনো পাত্রই দেখতে হবে। বৌদি তৎক্ষণাৎ সায় দিয়ে বললেন, তাই দেখো পিসিমা, এমন ঘর দেখো যেন আমাদের বেশি খরচাপাতি করতে না হয়, আর বিয়েটা হয়ে গেলেই বাঁচি। নিজের আপদ নিজের ঘর থেকে বিদায় হোক। হৃদিতা আড়ালে দাঁড়িয়ে এই নিষ্ঠুর আলোচনা শুনছিল। তার মাত্র কয়েক বছরের জীবনে এত বড় আঘাত সে কখনো কল্পনাও করতে পারেনি। তার পুতুল খেলার বয়সটা যে এভাবে এক নিমেষে শেষ হয়ে যাবে, সে সে ভাবতেও পারেনি। শোয়ের শেষ বিদায় কয়েকদিন পর। মেহজাবিন অনেক চেষ্টা করেও যখন হৃদিতার কোনো সন্ধান পাচ্ছিল না, তখন সে নিজে তাদের ভাঙা বাড়ির উঠোনে এসে দাঁড়ালো। হৃদিতাকে চটের মাদুরে মলিন মুখে বসে থাকতে দেখে সে ছুটে গিয়ে তার হাত দুটি জড়িয়ে ধরল। সই, তুই কেন কদিন ধরে আমাদের বাড়িতে যাচ্ছিস না? মেহজাবিনের কণ্ঠে ছিল গভীর অভিমান। আমি পড়ার টেবিলে একা একা বসে থাকি, সরকার মশাই বকেন, কিন্তু তুই না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না।
রিদিতা পরম মমতায় মেহজাবিনের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। কেবল দুটো চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ঠিক তখনই মেজ বৌদি ঘর থেকে বের হয়ে এসে মেহজাবিনকে লক্ষ্য করে কড়া গলায় বলল, খুকুমণি, তুমি বড়লোকের মেয়ে, বড়লোকদের প্রাসাদেই তোমাকে মানায়। আমাদের এই গরিবের ভাঙা ঘরে এসে তোমার সুন্দর জামা কাপড় নোংরা করো না। রিদিতার বিয়ে ঠিক হয়েছে, ও এখন থেকে ঘরের কাজ শিখবে, আর পুতুল খেলবে না। তুমি দয়া করে আর ওকে ডাকতে এসো না। মেহজাবিন অবাক হয়ে রিদিতার দিকে তাকালো। সই একই কথা শুনছি। রিদিতা কোনো উত্তর দিতে পারল না, শুধু মাথা নিচু করে রইল। মেহজাবিন কাঁদতে কাঁদতে বিদায় নিল। রিদিতা অপলক দৃষ্টিতে তার সইয়ের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। সে জানতো সামাজিক এই নিষ্ঠুর দেওয়ালটি তাদের দুজনকে চিরকালের জন্য দুটি ভিন্ন মেরুতে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেখানে মেহজাবিনের প্রদীপ আলোর পাশে রিদিতার জীবনটা কেবলই এক মুঠো অন্ধকার। মেজ বৌদি কমু কুটিল হেসে জিজ্ঞেস করলো, তাই এত যে ভাবছো, পাত্রটি কিন্তু লেখাপড়া জানেন না। রাখাল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাতে কি? রিদিতাও তো আর মস্ত বড় পণ্ডিত নয়। রাখাল চুপ করে রইল। কুমু মুখ বেঁকিয়ে বলল, ভালোই হবে, পুরুষ মানুষ লেখাপড়া কিছু না জানলেও বাংলায় অন্তত চিঠিপত্র লিখতে পড়তে পারবে। তোমার বোন তো তাও পারবে না। রাখাল অনুশোচনার সুরে বলল, বাবুদের বাড়ি যখন প্রথমে পড়তে যেতে চাইলো, তখনই যদি যেতে দিতাম, দিলে হয়তো ওখান থেকে লেখাপড়া কিছু শিখতো। কুমু কড়া গলায় বলল, না, লেখাপড়া শিখতো না, শুধু ওই বড়লোক বন্ধুর খোসামুদি করতে শিখতো। তার চেয়ে ভালোই হয়েছে আমার কাছে থেকে আমাদের মতো গরিব গেরস্থ বাড়িতে সবচেয়ে যা বেশি দরকার ও তাই শিখেছে। ভাত রাঁধতে শিখেছে, কম পয়সায় কিভাবে সংসার চালাতে হয় তা শিখেছে। রাখাল ক্লান্ত স্বরে বলল, তাহলে এখানে বিয়েটা পাকা করে দেই, আর ভাবতে পারি না। কুমু সায় দিয়ে বলল, না, আর ভাবতে হবে না। বিয়ের লগ্ন ও এক চিলতে আসা শেষ পর্যন্ত তাহাই হইল। আদমপুরের রিদিতার বিবাহ হবে, একেবারে পাকাপাকি ব্যবস্থা করে গেল। গরিব দাদা রাখাল বিশেষ কিছু আয়োজন করতে পারল না। রিদিতা মনে মনে ভাবছিল, দাদা নিশ্চয় মেহজাবিনদের বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আসবে। তার জীবনের এত বড় একটা দিনে তার সই মেহজাবিন থাকবে না, উহা সে ভাবতেই পারছিল না। কিন্তু যখন সে দেখল বাড়ির কেউ বাবুদের বাড়ির নাম পর্যন্ত উচ্চারণ করছে না, তখন রিদিতার সমস্ত লজ্জা শরমের মাথা খেয়ে দাদার কাছে গিয়ে দাঁড়ালো। মৃদু কণ্ঠে বলল, দাদা, মেহজাবিনকে একটা খবর দিলে হতো না? রিদিতার কোনো অনুরোধই রাখাল কোনো দিন প্রত্যাখ্যান করতে পারে না। সে তৎক্ষণাৎ বলল, বেশ তো, আজই খবরটা দিয়ে আসবো, আমি নিজে গিয়েই বলে আসছি। ঠিক তখনই কোথা থেকে যেন কুমু এসে হাজির হলো। আড়াল থেকে সব শুনে সে পেছন থেকে ঝাঁঝিয়ে উঠল। কোথায় ছিল কে জানে, পেছন থেকে বলিয়া উঠিল, দাদার সঙ্গে লুকিয়ে কি পরামর্শ হচ্ছে? রাখাল আমতা আমতা করে জবাব দিল, ও বাবুদের বাড়িতে একটা খবর দিতে বলেছে। কুমু ঠোঁট উল্টে এক অদ্ভুত মুখভঙ্গি করে বলল, ও শুধু নামেই বাবুদের বাড়ি, মুখে তো বড়লোক বন্ধু, অথচ দিতে থুতে কিছু জানে না। তার ঝিকি রানীর মতো পিছু পিছু ঘুরে বেড়াবে আর শুধু খোসামুদি করবে। বৌদি ঠিক এই সময় এসে পড়বে। দিদিরা তা ভাবতেও পারেনি। ভয়ে তার মুখখানি শুকিয়ে গেল। সে ভাবল, বৌদি নিশ্চয়ই খবর দিতে নিষেধ করবে, এবং বৌদি বারণ করলে দাদার আর যাওয়ার ক্ষমতা নেই। কিন্তু ভগবান বুঝি রিদিতার মনের ডাক রক্ষা করলেন। কুমু হঠাৎ সুর নরম করে বললেন,
তা বলেছ যখন, যাও একবার। ছোটবেলার বন্ধু ওর মাকে গিয়ে বলো মেহজাবিনকে যেন একটিবারের জন্য পাঠিয়ে দেয়। বৌদির মুখে কথা শুনে রিদিতার মলিন মুখ এক চিলতে হাসি ফুটল। কতদিন মেহজাবিনকে সে দেখেনি। শ্বশুরবাড়ি চলে যাওয়ার আগে অন্তত একটিবারের জন্য হলেও সে তার সইকে দেখতে পাবে। রিদিতা পরম ব্যাকুলতায় তাহার সইয়ের প্রতীক্ষা করতে লাগলো। হলুদ ছোপানো একখানা সাধারণ শাড়ি পরিয়ে রিদিতার কপালে চন্দন ফোঁটা কেটে দেওয়া হয়েছে। রাত্রির প্রথম প্রহরে বিবাহের লগ্ন। পাড়াপড়শি মেয়েরা এসে জমা হয়েছে। রিদিতাকে আজ বড় অপূর্ব দেখাচ্ছে, যেন স্বর্গের কোনো অপ্সরী। যেমন গায়ের রং তেমনই সুন্দর তার দেহসৌষ্ঠব। গরিবের বাড়িতে এমন রূপবতী মেয়ে সচরাচর দেখা যায় না। গ্রামের মধ্যে সে সেরা সুন্দরী। মেহজাবিনও কম রূপবতী নয়, কিন্তু আজ রিদিতার পাশে দাঁড়ালে মেহজাবিনের রূপও যেন ম্লান হয়ে যাবে। আজ সারাদিন রিদিতা কান খাড়া করে বসে আছে। বাহিরে নতুন কোনো মানুষের পায়ের আওয়াজ পেলেই সে চট করে ভাবছে, কে এলো। পাড়ার একটা মেয়ে রিদিতার এই ছটফটানি দেখে মুখ টিপিয়ে হেসে বলল, থাম রিদু, থাম। অত ছটফট করিস না। যে আসছে সে চুপি চুপি আসবে না, ঢাক ঢোল বাজিয়ে পালকি চড়েই আসবে। মেয়েটির কথা শুনে ঘরের সকলে হেসে উঠল, কিন্তু রিদিতার বৌদি কুমু আড়াল থেকে সব বুঝছিল। সে জানত রিদিতা কার আগমন প্রতীক্ষায় আজ এমন উতলা হয়ে উঠেছে। কুমু তাকে শুনিয়ে শুনিয়েই কুৎসিত গলায় বলল, আর আসবে না। আর আসে কখনো? আবার নাকি হরে দরে বিকেলে আসতো। বৌদির এই খোঁচা শুনে রিদিতার মুখখানি একেবারে ম্লান হয়ে গেল। তার মনের ভিতরে এক চরম সন্দেহ দানা বাঁধতে লাগলো। চোখ দুটো জলে ভরে আসতে সে চোখের জল লুকানোর জন্য ঘর থেকে বাহিরে বাইরে চলে গেল। বাহিরে আসতেই দাদার সঙ্গে তার মুখোমুখি দেখা হলো। রিদিতাকে দেখেই রাখাল ম্লান মুখে বলল, এই দেখ রিদু, কথাটা তোকে বলেই ভুলতে গেছি। আমি বাবুদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেখানে কেউ নেই। মেহজাবিনরা সবাই হাজারিবাগ চলে গেছে। রিদিতা চমকে উঠে বলল, মেহু নেই ওখানে? রাখাল মাথা নেড়ে বলল, না, ও নেই। ওর মাও নেই, সব চলে গেছে। মাস 2 পরে আসবে শুনলাম। যেখানেই থাক, খবরটা আমি ওদের দারোয়ানকে জানিয়ে দিয়ে এসেছি। দাদা চলে যেতেই রিদিতা এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। মেহজাবিন স্বেচ্ছায় তাকে ভুলে যায়নি, এই সত্যটুকু জানতে পেরে সে মনে মনে সান্ত্বনা পেল। সে ভাবল, মেহু থাকলে সে নিশ্চয় আসতো। রিদিতার স্বামী পঞ্চানন লোকটিকে পরম সুন্দর ও সুপুরুষ বলা চলে না, আবার দূর দূর করবার মতো কুৎসিত বা বিশ্রীও নয়। সে এক স্বাস্থ্যবান ও সুগঠিত দেহের অধিকারী, শুধু বয়সে রিদিতার চেয়ে কিছুটা বড়। বয়সের এই পার্থক্যের অবশ্য একটা সঙ্গত কারণ ছিল। পঞ্চাননের সংসারে আপন বলতে এখন আর কেউ নেই। তার মা বাবা অনেক আগেই মারা গেছেন। কোনো ভাই বা বোনও নেই। মা বাবার মৃত্যুর পর একা হয়ে যাওয়া এই মানুষটি নিজের চেষ্টায় কঠোর পরিশ্রম করে ঘর সংসার গুছিয়ে নিয়েছেন, কিন্তু বিবাহের সুযোগ বা বয়স তার এতকাল হয়ে ওঠেনি। আজ গ্রামের এক ঘটকের মধ্যে সম্বন্ধ আসায় সে বিয়ে করতে রাজি হয়েছে। পঞ্চানন বিবাহ করে সংসারী হচ্ছে, এতে কারো কোনো ক্ষতি ছিল না। তবু পাড়ার কিছু মানুষের সহজাত ঈর্ষায় বুক চড়চড় করতে লাগলো। রাতে অনেকেরই ভালো ঘুম হলো না। তারা কানাঘুষা করতে লাগলো যে পঞ্চানন এত বয়স পর্যন্ত বিয়ে করেনি, হঠাৎ এখন কেন বিয়ে করতে যাচ্ছে। তাছাড়া তার রোজগারপাতিও এমন আহামরি কিছু নয়। আদমপুর গ্রামের পাশ ঘেঁষে চলে গেছে রেলের একটি ছোট্ট ব্রাঞ্চ লাইন। রেল স্টেশনের কাছেই পঞ্চানন একটি দোকান দিয়েছে। গ্রামে যারা বেকার বসে থাকে,
যাদের রোজগারের কোনো পথ নেই তারা এই দোকানের আশেপাশেই আড্ডা জমায়। তবে দোকানটির অবস্থাও খুব একটা জমজমাট নয়। আসলে আদমপুরের চারপাশটা কয়লার খনি সমৃদ্ধ, আর সেই কারণেই আদমপুর রেল স্টেশনের পাশে 3টি ছোট ছোট কয়লার ডিপো রয়েছে। এই ডিপোগুলোর মালিক অবশ্য স্থানীয় আদমপুর গ্রামের কেউ নয়। গ্রামবাসীরা মনে করে কয়লার এই নোংরা ময়লা ঘাটাঘাটি করা ভদ্রলোকদের কাজ নয়, তাই এই ব্যবসা অবর্তমানে অবাঙালিদের হাতেই চলে গেছে। আর এই কাজ গ্রামের সাধারণ মানুষের পোষায়ও না। পঞ্চানন সেই অবাঙালি ডিপো মালিকদের একজনকে ধরে কোনো মতে ডিপোর পাশে একটুখানি জায়গা জোগাড় করে নিয়েছে। টিন দিয়ে ঘেরা ছোট্ট একটা ঘরের মধ্যে সে তার দোকানটি সাজিয়েছে। এই দোকানে আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই, কেবল একটি ছোট উনান ছাড়া, আর সবটাই শূন্য। পুতুল খেলার সংসার আর শোয়ের মধুর স্মৃতি পেছনে ফেলে এই কয়লা ধুলোয় ঘেরা রুক্ষ আর শূন্য দোকানেই আজ থেকে শুরু হতে যাচ্ছে হৃদিতার নতুন জীবনের পথ চলা। পঞ্চানন একা মানুষ। অতি প্রত্যুষ শেষে শয্যা ত্যাগ করে। পুকুরে স্নান সেরে নিজেই এক কলসি জল এনে বাড়িতে রেখে দেয়। তারপর ঘর দোরের তালা চাবি দিয়ে সে স্টেশনের দিকে রওনা হয়। গ্রামের একটি 12-13 বছরের ছেলেকে সে নিজের দোকানে কাজের জন্য বন্দোবস্ত করেছে। ছেলেটি তার আগেই স্টেশনে গিয়ে দোকানের ঝাঁপ খুলে উনানে আগুন দেয়। তারপর ডিপোর মালিকের বাড়ি থেকে কাঠকয়লা, কুমড়োর ফালি আর তেলের টিন ইত্যাদি এনে বেসন মাখাতে বসে। এটি মূলত তেলে ভাজা আর চায়ের দোকান। সারাদিন পঞ্চাননের এই দোকানেই কাটে। ছেলেটির নাম টোটা। তেলে ভাজার কড়াই উনানে চড়ানোর আগেই পঞ্চানন তাকে জিজ্ঞেস করে, কিরে টোটা, আজ এখানেই খাবি নাকি বাড়ি যাবি? বিধবা মায়ের একমাত্র সন্তান এই টোটা। সব দিন সে এখানে খেতে চায় না। একদিন রাতে মায়ের কাছে গিয়ে খেয়ে আসে। যেদিন সে বাড়িতে খায় সেদিন 2 আনা পয়সা বেশি পায়। স্টেশনে ট্রেন এসে দাঁড়ালেই যাত্রীদের কাছে টোটা মাটির ভাঁড়ে চা বিক্রি করতে ছুটে যায়। সারাদিনে সেখানে 6খানা ট্রেন যাতায়াত করে। 3খানা যায়, 3খানা আসে। রাতে ট্রেনের শেষ পালা চুকে গেলে দুজনেই গ্রামে ফিরে যায়। টোটাকে প্রতিদিন কাজের জন্য 2 আনা পয়সা দিতে হয়। এই হলো আমাদের পঞ্চানন, যে এখন হৃদিতার স্বামী। বিবাহের আগে সে হৃদিতাকে চোখেও দেখেনি, দেখতে চায়ওনি। আদমপুরে একটা ভালো পাত্র আছে শুনেই রাখাল একদিন পঞ্চাননের খোঁজে এসেছিল। সকালের ট্রেন যখন আদমপুর স্টেশনে নেমেছিল, পঞ্চানন তখন সবেমাত্র গ্রাম থেকে এসে পৌঁছেছে। স্টেশন মাস্টার পঞ্চাননকে ডেকে নিয়েছিলেন। স্টেশনের বেঞ্চিতে বসেই তাদের যাবতীয় কথাবার্তা হয়েছিল। পঞ্চাননের পক্ষ থেকে কোনো জাঁকজমক বা বড় দাবি দেওয়া ছিল না। সে চেয়েছিল মাত্র নগদ 100 টাকা আর একটি ডাগর ডোগর ঘরের মেয়ে। সে রাখালের কাছে কোনো গোপনতা রাখেনি, সরাসরি বলেছিল, বামুনের ছেলে হয়েও লেখাপড়া শিখিনি, কি আর করব, স্টেশনে একটা চা আর তেলে ভাজার দোকান করেছি। খরচ বাদে কোনোদিন 2 টাকা, কোনোদিন 3 টাকা রোজগার হয়। রাখাল মনে মনে ভেবেছিল, এর চেয়ে ভালো পাত্র সে আর কোথায় পাবে। মাত্র নগদ 100 টাকা বরপণ। পঞ্চানন বলেছিল, এই 100 টাকাও আমি চাইতাম না, কিন্তু দোকানের জন্য কিছু নতুন আসবাবপত্র কিনতে হবে। 2টি ব্রেঞ্চি আর একটা বড় কড়াই ও কেটলি কেনার জন্য এই টাকার বড় প্রয়োজন। রাখাল আশ্বস্ত করে বলেছিলেন, দেব 100 টাকা। পঞ্চানন ভেবেছিল, রাখাল হয়তো তার বাড়িটি দেখতে গ্রামে যেতে চাইবে। অন্য গ্রামের হইতোশীরা
কত রকম কথা বলে রাখালের মন খারাপ করে দিতে পারে। তাই সে দূর থেকে আঙুল উঁচিয়ে তাদের আদমপুর গ্রামটি দেখিয়ে বলেছিল, ওই যে দেখছেন জোর তাল গাছ, ওর উত্তর দিকে টিনের বাড়িটা দেখা যাচ্ছে, ওর গা ঘেঁষে প্রায় 1 বিঘা জায়গার ওপর আমার বাড়ি। অবশ্য সেটা পাকা দালান নয়। রাখাল বলেছিল, তাতে কি হয়েছে, আমার বাড়িও তো মাটির তৈরি। পঞ্চানন খুশি হয়ে বলেছিল, আমার আবার গাছপালার শখ একটু আছে। বিস্তর কলা গাছ আছে, 12 মাসের তরকারি কখনো কিনে খেতে হয় না। স্টেশন মাস্টার অবশ্য পাশে বসে এসব কথার বিশেষ কিছুই শুনতে বা বুঝতে পারেননি। নতুন বইয়ের আগমন ও খুড়িমার স্নেহ বাস্তবতায় ফিরে এসে পঞ্চানন টোটাকে জিজ্ঞেস করলো, কি রে? টোটা হাসি মুখে বলল, তোমাদের চা, নতুন বৌদি আর তোমার। পঞ্চানন বলল, আমাদের না দিলেও চলবে, যারা এসেছেন তাদের আগে দে। টোটা আকাশ থেকে পড়ার মতো করে বলল, কারা এলো আবার? পঞ্চানন হেসে বলল, দেখতে পাচ্ছিস না, চন্দনা, রাধা, সুমতি সবাই এসেছে। টোটা চায়ের কাপটা পঞ্চাননের হাতে ধরিয়ে দিয়ে বলল, ওরা চা খেতে আসেনি দাদা, নাও ধরো। ওরা এসেছে নতুন বউ দেখতে। ভেবেছিল বাদা পেঁচা যাই হোক কিছু একটা হবে, কিন্তু বউ দেখে ওদের চোখ তো চড়ক গাছ। উনানে কি যেন চড়িয়ে দিয়ে টোটার মা তরকারি করতে বসেছিলেন। তিনি ওখান থেকেই ডেকে বললেন, তোর বউ কিন্তু আমি এখনো দেখিনি পঞ্চু। টোটাটা ওখান থেকে এসে অবধি জনে জনে ডেকে ডেকে বলছে, ওই ছুরিগুলো এলো তো শুধু ওর কথাই শুনছে। টোটা প্রতিবাদ করে বলল, মিছে না, সত্যি, যাও না, দেখে এসো না, চোখ তো রয়েছে। পঞ্চানন ধমক দিয়ে বলল, খুড়িমাকে যেতে হবে না টোটা, যা ওকে এখানে ডেকে আন, বল খুড়িমাকে প্রণাম করতে এসো। খুড়িমা স্নেহের সুরে বললেন, নতুন বউকে আর রান্নাঘরে আসতে হবে না বাবা, আমিই যাচ্ছি। পঞ্চাননের মুখে এক চিলতে তৃপ্তি হাসি দেখা গেল। সে খুড়িমাকে বলল, তুমি সাত তাড়াতাড়ি এসো, রান্না চড়িয়েছ, নইলে ওকেই তো এতক্ষণ হাঁড়ি ধরতে হতো। খুড়িমা খুড়িমা বললেন, না বাবা, একটা দিন আর ওকে কিছু করতে দিসনে, আমি চালিয়ে দেব। টোটার মা ফোড়ন কেটে বললেন, একটা দিন মানে? অষ্টমঙ্গলা করতে বউ বাপের বাড়ি যাবে না, জোরে গিয়ে দিরাগমন করতে হবে। পঞ্চানন মাথা নেড়ে বলল, না খুড়িমা, আমাদের ওসব কিছু হবে টবে না। আমার একা ঘর, নিজেকেই রান্না করে খেতে হয়, আজ গিয়ে ওকে রান্না করতে হবে। এইসব কথা আমি বলে কয়েই নিয়ে এসেছি ওকে, ওই তো আসছে, দেখা গেল। টোটা ততক্ষণে তার কাজ সেরে ফেলেছে, পঞ্চাননের নির্দেশে অক্ষরে অক্ষরে পালন করেছে। হাসতে হাসতে সকলের আগে আগে সে আসছিল, আর তার পেছনে আসছিল এক নারী বাহিনী। হৃদিতা পঞ্চাননের মুখের দিকে চোখ তুলে তাকালো। তার সেই চাহনির অর্থ বুঝতে পঞ্চাননের একটুও দেরি হলো না। সে চোখের ইশারায় টোটার মাকে দেখিয়ে বলল, খুড়িমাকে প্রণাম করো। হৃদিতা এক মুহূর্ত দ্বিধা না করে মাটিতে মাথা ঠেকিয়ে খুড়িমার পায়ের ধুলোয় মাথায় তুলে নিল। খুড়িমা পরম স্নেহে আশীর্বাদ করে তার মুখখানি তুলে ধরলেন। মুগ্ধ হয়ে বললেন, এই যে চমৎকার বউ হয়েছে পঞ্চু, বসো মা বসো, এই রান্নাঘরেই বসবে, নাকি ও ঘরে গিয়ে একেবারে কাপড় চোপড় ছাড়বে? কয়লার ধুলো আর রুক্ষতার মাঝেও হৃদিতা তার নতুন সংসারে খুঁজে পেল এক মাতৃতুল্য স্নেহের সম্পর্ক। খুড়িমার কথাটাকে হৃদিতা শেষ করতে দিল না। দেওয়ালের গায়ে একটা কাঠের পিঁড়ি ঠেসানো ছিল। সেই পিঁড়িটা টেনে নিয়ে তার উপর বসতে বসতে সে মৃদুস্বরে বলল, না খুড়িমা, আমি এখানেই বসি। খুড়িমা অমনি হা হা করে উঠলেন। ভালো শাড়িটা সেরে একটা আট পরে কাপড় পরে এসে বসলেই তো হতো না?
এই বলে পাড়ার মেয়েগুলোর দিকে তাকিয়ে তিনি কড়া গলায় বললেন, বউ দেখা তো তোদের হয়ে গেছে মা, আবার কেন এখানে ভিড় করে দাঁড়িয়ে আছিস? যা, সব বাড়ি যা। খুড়িমার এই রুক্ষ কথা পঞ্চাননের বুকে গিয়ে ধপ করে বাজলো। সে কিছুটা অপরাধী সুরে বলল, থাক না খুড়িমা, ওরা তো রোজ আসে না, এসেছে আমার বউ দেখতে, কত আমার ভাগ্য। খুড়িমা সোজা সত্য কথা সোজা করে বলতে ভালোবাসেন। এদিক দিয়ে গ্রামে তার একটা বাড়তি খ্যাতি আছে। তিনি তৎক্ষণাৎ পঞ্চাননকে থামিয়ে দিয়ে বললেন, থাম বাছা, ভাগ্যি ভাগ্যি করিস নি, ও সুরিদের কাউকে আমার জানতে বাকি নেই। ও যে এত সুন্দরী বউ, ওরা দেখে যাচ্ছে, ওরা কি খুশি হয়েছে নাকি? কখনো না, হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে। এখনই তোর বাড়ি থেকে বেরিয়ে বলতে আরম্ভ করবে, সুন্দরী নয়, সুন্দরী নয়, ওকে সুন্দরী বলে না, গায়ের রংটা শুধু সাদা। আবার কেউ কেউ বলবে, সাদা রং তো নয়, ধবলকুণ্ঠ বলে। প্রাণ খুলে প্রশংসা করতে কেউ জানে না, ভালোকে ভালো বলতে পারে না। খুড়িমার কথা শুনে সুমতি নামের একটা মেয়ে চটে গিয়ে বলল, তুমি পিসি ভারী ঠোঁট কাটা, তাড়িয়ে দিচ্ছে যখন, চলে না হয় আমরা যাচ্ছি। আইলো আয়। এই বলে সকলের আগে সে দরজার দিকে পা বাড়ালো। এরপর আর কারো সেখানে থাকা চলে না। কিন্তু যাইবার সময় কথাটা পাল্টা জবাব না দিয়েই বা তারা যায় কেমন করে? একজন যেতে যেতে ফোড়ন কাটল, বাসের থেকে কুঞ্চি বড়। আর একজন বলল, যার বাড়ি সে কিছু বলছে না, ওর যেন নারী টান টান করে উঠেছে। অমনি সব কটু মন্তব্য করতে করতে পাড়ার মেয়েরা সবাই চলে গেল। পঞ্চানন কিছু বলতে পারল না। সে অপরাধীর মতো উঠোনের একপাশে চুপ করে দাঁড়িয়ে রইল। টোটার ফুল গাছও হৃদিতার মুখের হাসি, খুড়িমা অবশ্য এসবে একেবারেই নির্বিকার। সবাই চলে গেল, তিনি ডাকলেন, টোটা। টোটা এতক্ষণ দূরে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে কি যেন গভীর মনোযোগ দিয়ে দেখছিল। তার মা তাকে দেখতে পেয়ে ধমকের সুরে বললেন, ওদের ওরকম করে কি দেখছিস? টোটা মুখ না তুলে বলল, ফুল গাছের বীজ পুঁতেছি, গাছ বেরোলো কিনা দেখেছি। মা বললেন, ফুল কি হবে রে? বৌদিদিকে পুজো করবি নাকি? টোটা লাজুক হেসে বলল, ধ্যাত, পুজো কেন করব, মালা গেঁথে দেব বৌদিদিকে। কাজের ছেলের মুখে এমন নিষ্পাপ ভালোবাসার কথা শুনে হৃদিতার মলিন মুখে প্রথম এক চিলতে মুখের হাসি ফুটে উঠল। টোটার মা তখন বললেন, শোনো বৌমা, দেওয়াটির কথা শোনো, তা মালা যখন দিবি তখন দিবি, আপাতত সদর দরজা বন্ধ করে দিয়ে আয়। টোটা তৎক্ষণাৎ সদর দরজা বন্ধ করে দিয়ে নতুন বৌদির কাছে এসে দাঁড়ালো। আহ্লাদিত হয়ে বলল, মা বেশ চাট করে কথা বলতে পারে। মেয়েগুলোকে দিল তাড়িয়ে। ভালোই হলো নাকি বলো বৌদি? বাড়িটা ফাঁকা হয়ে গেল। দোকান খোলার তাড়াও বৌভাতের দুশ্চিন্তা হৃদিতা এতক্ষণ চুপ করেই ছিল। কথা বলার মতো কোনো সুযোগ সে পায়নি। এবার টোটাকে কাছে পেয়ে সে জিজ্ঞেস করলো, তোমার দোকান কবে খুলবে? টোটা পঞ্চাননের দিকে চেয়ে বলল, দাদা যেদিন বলবে। যখন বলবে। হৃদিতা ঈষৎ হেসে বলল, বৌদিদি যদি বলে কাল দোকান খুলতে হবে তাহলে খুলবে? টোটা সহসায় বলল, নিশ্চয়ই খুলবো। হৃদিতা তখন পঞ্চাননের দিকে তাকিয়ে বলল, তাহলে আমি বলছি কাল খুলতে হবে। কথাটা পঞ্চানন শুনল। সে একটু আমতা আমতা করে বলল, কাল খুলবে? আমি বলছি কি, কাল বৌভাত হোক, জনক কতক লোকজন খাইয়ে বিয়ের ঝঞ্ঝাটটা চুকিয়ে দিই, তারপর দোকান খুলবো। নাকি বলো খুড়ি? খুড়িমা তরকারি করতে করতেই প্রশ্ন করলেন, হাতে টাকা আছে বুঝি? পঞ্চানন খুড়ির কাছে এগিয়ে এসে রান্নাঘরের খুঁটি ঠেস দিয়ে বসলো। খুড়িমা আবার বললেন, বৌভাতের জন্য টাকা বুঝি দিয়েছে বৌমার দাদা?
পঞ্চানন মাথা নিচু করে বলল, না খুড়ি, টাকা দেবার মতন অবস্থা ওদের নয়। খুড়িমা রুক্ষস্বরে বললেন, তাহলে বউ ভাত কেন? পঞ্চানন একটু লজ্জিত হয়ে বলল, বুড়ো বয়সে বিয়ে করলাম, বউ ভাত না করলে লোকে কথা শোনাবে খুড়ি। খুড়িমা কিন্তু অন্য কথা বললেন, তা দেখবার মতন বউ যখন হয়েছে তখন দেখুক সবাই, মন্দ কি। কিন্তু বউ ভাত খরচ অনেক হবে মনে থাকে যেন। পঞ্চানন একটু থতমত খেয়ে জিজ্ঞেস করলো, কত হবে? খুড়িমা হিসাব কষে বললেন, গাটি তো আমাদের ছোট নয়, তার উপর ছেলেদের বলতে গেলে মেয়েদেরও বলতে হবে। পঞ্চানন চমকে উঠল। সে ব্যস্ত হয়ে বলল, সমস্ত গ্রামের মেয়ে ছেলে সবাইকে বলতে হবে? না খুড়িমা, আমি বলেছি কি, বেছে বেছে 10-12 জন লোককে খাইয়ে দেব। খুড়িমা মাথা নেড়ে বললেন, আমার কথা নিয়ে যদি তো বলি। পঞ্চানন বিনীতভাবে বলল, কেন নেব না বলো? খুড়িমা তখন বুঝিয়ে বললেন, দেখ, তোর অবস্থা ভালো নয়। তুই যদি খুব ঘটা করে বউ ভাত না করিস তাহলে কেউ কিছু বলবে না। 10 জন বললেই 20 জন হবে, তারও খরচ কম নয়। তার চেয়ে বউ ভাত এখন থাক। পঞ্চানন কিছুক্ষণ ভেবে বলল, না খুড়ি, স্টেশন মাস্টার কিষণলাল বিহারী, নাটুয়া এদের সঙ্গে আমার দুবেলা দেখা হবে, এদের না বললেই চলবে না। তাই ভেবেছি এদের যখন বলবো তখন সেই সঙ্গে গ্রামের 2-1 জনকেও বলে একসঙ্গে সেরে দেব হাঙ্গামাটা। এই সময় 2-10টা টাকাও হাতে রয়েছে, নইলে সব যাবে খরচ হয়ে। রিদিতা পিড়িতে বসে চুপচাপ তার এই নতুন সংসারের অভাব টানাপোড়েনের আর লোকলজ্জার হিসেব নিকাশ শুনতে লাগলো। তার শৈশবের সই মেহজাবিনের সেই বৈভব আর এই পঞ্চাননের জীর্ণ কুটিরের বাস্তবতায় পার্থক্যটা যেন প্রতি মুহূর্তে আরও প্রকট হয়ে উঠেছে। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।